বেশ কিছু পণ্য আটকে গেছে। এছাড়াও ধর্মঘটের কারণে কাঁচামাল পরিবহন নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দর্শক, পণ্য পরিবহন ধর্মঘটের বিস্তারিত জানতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? পণ্য পরিবহন ধর্মঘটের এখন কি অবস্থা? শাহিন, শুনতে পাচ্ছেন আমাকে? গতকাল ভোর থেকে দক্ষিণ অঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহনের কাভার্ড ভ্যান, ট্রাক এবং ভ্যান এই ধরনের যে পণ্যবাহী যে ট্রাক পরিবহনগুলো আছে সেগুলোতে আপনার ধর্মঘট চলছে এবং এই ধর্মঘটের ফলে আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আপনাকে যদি একটু দেখাই যে সে হলো খুলনার সবচাইতে বড় যে আড়ত, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এবং খুলনা অঞ্চলের এই অঞ্চলের জেলাগুলোতে যে কৃষি পণ্যগুলো তৈরি উৎপাদন হয় এবং কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলো এখানে পাইকারি বিক্রি হয় এবং এইখান থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এগুলো সরবরাহ করা হয়। তো এই সরবরাহ যে মজুদ গত আজকে দেখবেন আপনি ফাঁকা এই সময়টা এখানে গম গম করে বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের যে আনাগোনা থাকে সেইটা কিন্তু এখন আর নাই। এখানে বিপুল পরিমাণের পেঁয়াজ, আলু এবং পচনশীল যে দ্রব্যগুলো এই এই পণ্যগুলো এখানে পড়ে আছে। অনেকে ব্যবসায়ী বলছেন যে এগুলো পণ্যগুলো পচনশীল অবস্থায় আছে এবং অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতার অভাবে তারা এবং পরিবহনের অভাবে তারা বিক্রি করতে পারছে না। আমি যদি এখন একটু কথা বলি, এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন যারা এই আড়তে ব্যবসা করেন। তো কি অবস্থা আপনাদের? আমাদের এই পণ্য না আসার কারণে বিভিন্ন জায়গায় ট্রাক ঠ্যাক দিচ্ছে, কাঁচামালের গাড়ি অনেক জায়গায় আটকা আছে, শিববাড়ি মোড়ে, বাস স্ট্যান্ডে এবং ট্রাক স্ট্যান্ডের মাথায় ট্রাক শ্রমিকরা ধর্মঘট করে গাড়িগুলি আটকা রাখছে। তারপরে বিভিন্ন যে আমাদের মালটাল আছে, কোনো কাস্টমার আসতেছে না, আমাদের মাল রয়ে গেছে, পচতেছে মাল, বিভিন্ন মালে গজ হয়ে যাচ্ছে, এখানে কোনো খরিদ্দার পাত্র এখানে আসতেছে না। আরেকজনের সাথে কথা বলি যে আপনাদের এখানে কি অবস্থা? আমাদের এখানে বেচা কিনি নাই, বেচা বিক্রি তো নাই। তারপর ধরেন মাল বেচা কিনি করতে পছন্দ ধরে গেছে, এরকম বেচা কিনিও নাই, লোকজনে ঢুকতেছে না, গাড়ি ঘোড়া ঢুকতেছে না। এরকম খুলনায় আসার সময় যশোরে আটকা জায়গায় যায়, আটকা বন্ধ আছে, গাড়ি ঘোড়া বন্ধ আছে, এই জন্য বেচা বিক্রি নাই, আমরা বেচতে পারতেছি না, পাটিপত্র ঢুকতেছে না। পণ্যগুলোতে কি পছন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ ধরছে, মালে পছন্দ ধরছে, গাছ হয়ে যাচ্ছে, এরকম গজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেচা বিক্রেতা নাই, এই স্ট্যান্ড ফ্যান লাগায়ও কাজ হচ্ছে না, এরকম নষ্ট হয়ে যাচ্ছে সব। আপনি শুনছিলেন যে এখানে যে পণ্যগুলো এখনো মজুদ আছে, গতকালকে বা তার আগের দিন যেগুলো এসছে সেগুলো কিন্তু পচন ধরা শুরু করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ২১ জেলায় যে ধর্মঘট চলছে এবং এই সব মহাসড়কগুলো যেগুলো আছে সেখানে কিন্তু শ্রমিকরা, বিশেষ করে ট্রাক শ্রমিকরা, তারা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ট্রাক চলাচল বন্ধ করে রাখছে। আরেকটা বিষয় হলো যে বেনাপোল বন্দর, ভোমরা বন্দর এবং মোংলা পোর্টে বিপুল পরিমাণের পণ্য আটকা পড়ে আছে। এখানকার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে জ্বালানি তেল এবং এলপি গ্যাস এগুলো সরবরাহ বন্ধ থাকায় এই মার্কেটেও কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেছে। আমি যতদূর খোঁজ নিয়েছি যে জানতে পেরেছি যে সেটা হলো যে অনেকগুলো পেট্রোল পাম্প ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এলপি গ্যাসের দামও কিন্তু বেড়ে গেছে। আর একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ 12:30টার দিকে একটি বৈঠক বসছে এবং সেই বৈঠকে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্ক লরি শ্রমিক এবং মালিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকে যোগদান করেছেন এবং ওই বৈঠকে যা সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এই অঞ্চলে।
শাহিন, আপনাকে ধন্যবাদ। এখন চলে যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছে জানতে চাচ্ছি যে ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে কি কি ধরনের সমস্যা হচ্ছে? জি রাহাত। জি, ধন্যবাদ আপনাকে আশফাক। আসলে আপনি জানেন যে গতকাল সকাল 6টা থেকে আসলে সড়ক মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি এবং ফেরিঘাটে হয়রানিরও বন্ধ, এবং ট্রাকের যে সামনে বাম্পার এবং পেছনে সাইড অ্যাঙ্গেল, সামনে পাশে সাইড অ্যাঙ্গেল এবং হুক থাকে, এই হুক অপসারণের যে বিআরটি এর যে সিদ্ধান্ত, এসব সিদ্ধান্ত সহ এগুলোর প্রতিবাদ সহ 12 দফা দাবিতে তারা কিন্তু গতকাল থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে, এবং সেই ধর্মঘট কিন্তু পালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে কিন্তু বিপুল সংখ্যক পণ্য পরিবহন যে আছে সেগুলো কিন্তু এখানে থামানো রয়েছে, কারণ তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না। তাদেরকে কিন্তু যে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা কিন্তু তাদেরকে আটকে দিচ্ছেন, তারা কিন্তু গন্তব্যে যেতে পারছেন না, তারা বসে রয়েছেন, অলস বসে রয়েছেন। তো তারা যদি গন্তব্যে যেতে না পারেন কিন্তু তাহলে কিন্তু পণ্য কিন্তু সময় মতো আসলে সেখানে পৌঁছবে না। তো আসলে এই গতকাল আমরা গিয়েছিলাম যে বরিশালের যে বড় যে বাণিজ্যিক কেন্দ্র বাজার রোড, সেখানকার যে আড়তদারদের সাথে আমরা কথা বলেছি, সেখানকার ব্যবসায়ীরা যেটা বলেছেন আসলে যে পণ্য যে ধর্মঘটের প্রথম দিনে হয়তোবা প্রভাব পড়বে না, কিন্তু সংকটের কিন্তু একটি আশঙ্কা তারা করছেন আসলে, এবং পণ্যের দামে কিন্তু একটি প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তো আসলে অনতি বিলম্বে যদি ধর্মঘট প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু স্থায়ীভাবে এই পণ্যের একটি প্রভাব পড়বে পণ্যের দামের উপরে। তো আসলে আমরা এখন কথা বলবো এখানকার যে একজন ট্রাক শ্রমিকের কাছে। আপনার কাছে আপনার নাম পরিচয় বলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি তো একটি নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন, আসলে সমস্যাটা কি? এই ধর্মঘটের জন্য আমাদের আটকে রেখেছে। আমাদের বাড়ি সাতক্ষীরা, আমি একটা ড্রাইভার। আমি একজন ড্রাইভার, আমার বাড়ি সাতক্ষীরা। এই ধর্মঘটের জন্য আমাদের আটকে রেখেছে। মাল তো গাড়িতে আছে, তো বুঝতেই পারতেছি না। এতে আপনাদের সমস্যা হচ্ছে না? সমস্যা, আমাদের কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। দেখা যাচ্ছে মাঝে বুঝ দিতে পারতেছি না, চাকরি বাকরি নিয়ে টানাটানি পড়তেছে। এই আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি পড়তেছে। ধর্মঘট কেন করেন আপনারা? ধর্মঘট করবো, ধর্মঘট দেখা যাচ্ছে আমাদের এই রাস্তায় ঘাটে পুলিশ পালাস, তারপরে ফেরিঘাটে চাঁদাবাজি, তারপরে গাড়ির ফিটনেস বন্ধ, গাড়ির সিট অ্যাঙ্গেল, এই সাইড অ্যাঙ্গেল খোলার জন্য, হুপ খোলার জন্য। তাই হুপ খুললে আমরা গাড়িটা চালাবো কিভাবে? এই সাইড অ্যাঙ্গেল খুলে আমরা গাড়ির বডিটা থাকবে কির উপরে? এই জন্য তো আমরা হরতাল ধর্মঘট ডেকেছে। আশফাক, আপনি শুনলেন একজন ট্রাক শ্রমিকের কথা। আসলে তারাও কিন্তু সমস্যা রয়েছেন। আসলে ধর্মঘটের বিষয়ে আমি আরেকটু জানতে চাইবো এখানকার ঝালকাঠি জেলা ট্রাক মালিক সমিতির ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের কাছে। আপনার নাম পরিচয় বলে একটু বলবেন যে আসলে যে কোনো ধর্মঘট মানুষের জন্য দুর্ভোগের কারণ, আপনারা কেন ধর্মঘট ডাকেন? আমরা ডাকি আমাদের যে মনে করেন দাবি দেওয়া, সে সরকার মনে করেন আমাদের মানে না। আমরা চাই যে আমাদের মনে করেন দাবি দেওয়া যদি মানে, তাহলে আমরা এই জন্য মনে করেন আমরা ধর্মঘট করি। আমাদের মনে করেন সুবিধা অসুবিধা দেখা গেছে, রাস্তাঘাটে আমরা চলতে ঘাটপাট মনে করেন দেখা গেছে গাড়ি ঘোড়া এই তারা মনে করেন আটকাই রাখে, অনেক সময় চাঁদা চায়, এবং ঘাটে মনে করেন সিরিয়াল, তারপর পুলিশ মনে করেন জায়গায় যায়, দেখা গেছে 20 কিলো জায়গার ভিতরে 4 জায়গা পুলিশে মনে করেন সিঙ্গেল দেয়। আমাদের মনে করেন কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের টাকা মনে করেন তাদের দিতে হয়, এবং মনে করেন সামনে একটু বাম্পার থাকে আমাদের, সে বাম্পার সে উঠেই নিতে বলে বিএটিএ, তারপর সাইড অ্যাঙ্গেল, তারপর হুক, উপরে মনে করেন আমরা একটু তেল ফল বেশি রাখি, সেজন্য আমাদের হুড দেই, আমাদের হুড হ্যাঁ উঠেই নিতে বলছে। আমরা এইভাবে হলে আমাদের মনে করেন এই বাংলাদেশ হলে গরিবানা দেশ, আমাদের যে গাড়ির মনে করেন যে কাগজপত্রিতে যে ওই ওয়েট আছে, এই পরিমাণ মাল টানলে তো ব্যবসায়ীদেরও ক্ষতি, এবং আমরাও তো মনে করেন ভাড়া পাবো না। তাই মনে করেন আমরা চাই যে আমাদের মনে করেন যে দাবি দেওয়া এইটা যদি সরকার মানে, তাহলে আমাদের তো মনে করেন আমরা রাস্তায় থাকার জন্য না, আমরা আমাদের মতো আমরা গাড়ি চালাবো, আমরা ব্যবসা করব, আমাদের গাড়িরও যেমন ব্যবসা এমন পূর্ণেরও তেমন ব্যবসা। দাবিটা কি এক কথায় বলেন? আমাদের দাবি মনে করেন এই আমরা যে 12 দফা দাবি করছি, এইটা আমাদের মনে করেন দাবি মানুক। আশফাক, আপনি শুনলেন আসলে শ্রমিকদের দাবি দেওয়ার কথা। আসলে তারাও চাচ্ছেন না যে তারা ধর্মঘটে থাকতে, আসলে তারাও চাচ্ছেন যে তারা রাস্তায় স্বাভাবিকভাবে তাদের যে পণ্য পরিবহন আসলে সেগুলো চালাতে চাচ্ছেন। তো তারা চাচ্ছেন যে তাদের যে 12 দফা দাবি, তার মধ্যে অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা হলেও সরকার যাতে সেগুলো তাদের দাবিগুলো মেনে নেয়, তারপরেই তারা কিন্তু স্বাভাবিকভাবে পণ্য পরিবহন স্বাভাবিক করবে। আশফাক। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, পণ্য ধর্মঘট নিয়ে কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন পরিবহন নেতারা।
এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যোগছেন সহকর্মী জোবায়ের আল মাহমুদ। জোবায়ের, বৈঠক সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? জোবায়ের, কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরিবহন নেতাদের বৈঠক। জি, সোমবার থেকে অর্থাৎ গতকাল থেকে ভোর থেকেই পরিবহন শ্রমিকরা মালিকরা যে জি আমি ওটাই বলছিলাম যে এখনো বৈঠকটি আসলে শুরু হয়নি, কিন্তু গতকাল থেকে যে পরিবহন ধর্মঘট চলছিল সেটি এখনো বলবৎ রয়েছে। কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ধর্মঘট এর পাশাপাশি কিন্তু উত্তরাঞ্চলের পরিবহন শ্রমিকরাও কিন্তু ধর্মঘটের একটি আলটিমেটাম দিয়েছে। আজ আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি দেওয়া না মানলে তারাও কিন্তু ধর্মঘটের ডাক দেবে। পাশাপাশি বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক অ্যাসোসিয়েশন ড্রাইভার্স ইউনিয়ন তারাও কিন্তু একটি দাবি নিয়ে একটি আলটিমেটাম দিয়েছে আগামী 30 জানুয়ারি। তো সব মিলিয়ে মানে তিনটা সংগঠন থেকে কিন্তু বিভিন্ন দাবি ছুড়ে দিয়ে কিন্তু আলটিমেটাম দেয়া হয়েছে। এবং এই বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তো ধর্মঘট চলছে, এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি উত্তরাঞ্চলের ট্রাক কাভার্ড ভ্যানের শ্রমিকদের যদি দাবি না মানা হয়, সেই ক্ষেত্রে আরও একটি ধর্মঘট বা অন্য কোনো কর্মসূচি হতে পারে। পাশাপাশি 30 তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের যদি দাবি না মানা হয়, তারপরেও কিন্তু এখান থেকেও কিন্তু কর্মসূচি বসতে পারে। এমন অবস্থায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। 12:30টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই থাকবেন। পাশাপাশি সেতু মন্ত্রণালয় থেকে সেখানকার সচিব থাকবেন। এছাড়াও আমার কাছে তথ্য আছে যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনিও থাকবেন। তো আমি এখানে আমার কাছে আছেন আমি পেয়েছি বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মনির। আমি তার কাছে জানতে চাইব যে মিস্টার মনির, আপনাদের আসলে মূল দাবি কি প্রধান দাবিগুলো কি? আমাদের প্রধান দাবি হলো 8 দফা দাবি। আমাদের 8 দফার মধ্যে প্রথম হলো সাদাবাদ ট্রাক স্ট্যান্ড পূর্ণবহল দিতে হবে, বা ট্রাকের বাম্পার অ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার করতে হবে। আমাদের পুলিশি হয়রানি ও এক্সেল এগুলি বন্ধ করতে হবে। এই মিলিয়ে আমাদের 8টা দাবি। আগামী 30 জানুয়ারির মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয়, আমরা তার পরবর্তী কর্মসূচিতে বাধ্য থাকিব। জি মিস্টার মনির, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে তারা যে রাস্তার মধ্যে যে হয়রানি বা পুলিশি হয়রানি, ওভারব্রিজে বিভিন্ন জায়গায় যে সেতু রয়েছে রাস্তার মধ্যে, সেখানে যে চাঁদাবাজি, তাদের ভাষায় চাঁদাবাজি, এগুলো কিন্তু 30 তারিখের মধ্যে যদি বন্ধ না করা হয়, তাহলে তারাও কিন্তু বিভিন্ন কর্মসূচি দিতে পারেন, এমনটি বলছেন। তো আসলে আজকের সভা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সভা শেষ হলে সভার মূল সিদ্ধান্ত কি হয় তখন আমি আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। এদিকে 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আমদানিকৃত পণ্য বোঝাই কয়েকশো ট্রাক আটকা পড়েছে বন্দরে, আর এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই বন্দর থেকে প্রতিদিন প্রায় 400 ট্রাক মালামাল খালাস হলেও ধর্মঘটের কারণে তা বন্ধ রয়েছে। প্রতিদিন কমপক্ষে 200 ট্রাকের মালামাল ভারতে রফতানি হলেও গতকাল কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি। পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে, আর এতে বন্দরের 3000 হ্যান্ডেলিং শ্রমিক কাজ করতে পারছেন না। সালে বড় ধসের পর এবছর দেশের শেয়ার বাজারে প্রথম লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি টাকার উপরে। তবে হঠাৎ শেয়ার বাজারে এমন পরিবর্তনে বিনিয়োগকারীদের সতর্কতার সাথে বিনিয়োগ করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। হাবিবা আফরোজের প্রতিবেদন। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকে আমানতের সুদের হার কম হওয়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন। তাই দীর্ঘদিন মন্দায় থাকার পর হঠাৎ করেই তেজি ভাব দেখা দিয়েছে দেশের শেয়ার বাজারে। বাজারের এই উত্থানে কিছুটা শঙ্কিত বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এমন 11 ধরনের কারসাজি সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়েছে বিনিয়োগকারীদের, যেগুলোর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় গ্রাহক, শেয়ার না থাকার পরও বিক্রি, সমান চলমান গ্রাহক, চক্রাকার লেনদেন,
প্রতারণা ও লেনদেনের একাগ্রতা, বিজ্ঞপ্তির সতর্কতা ও সুবিধাভোগী প্রকৃত গ্রাহক, সর্বশেষ সূচকের অবস্থান ও সবশেষ মূল্য এবং কারসাজি ও আদেশের বিস্তারিত অবস্থা, ডিভিডেন্ড, কোম্পানির আয় এগুলা না দেখে শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। এমনি শেয়ারে বিনিয়োগ তো ঝুঁকিপূর্ণ আছেই, তার উপরে সেই জিনিসগুলা মাথায় রেখে আমার মনে হয় বিনিয়োগ করতে হবে। এবং যদি বিনিয়োগ করার উদ্দেশ্যে হয় তাহলে ঠিক আছে, কিন্তু ট্রেডিং করার জন্য যদি আসে একটা নতুন বিনিয়োগকারী তাহলে কিন্তু লসের সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুঁজিবাজার, এখানে কিন্তু ঋণ বা হাওলাত করে টাকা এনে এই জায়গা থেকে দূরে থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন, কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও বিনিয়োগকারীদের হঠাৎ মূল্য বৃদ্ধির প্রলোভন থেকে দূরে থাকতে হবে। যাদের কম অর্থ অথবা যারা গ্যাম্বলিং করতে যাচ্ছে তারা মনে করে যে আমি লো ভ্যালুর ইয়েতে ঢুকবো এবং ঢুকে আমি ক্যাপিটাল গেইন করব। কিন্তু সেটা টেম্পোরারি পিরিয়ডে সত্য হতেও পারে এবং দে আর মেকিং মানি, সাম অফ দেম মানে ডাবল হয়ে গেছে, কোনোরা 50%, কোনোরা 60% বেড়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড ট্রুথ ইজ দ্যাট এগুলো হচ্ছে জাং স্টক, মানে ভেরি পুয়ার। এখন এগুলো যদি রিভার্সে মার্কেট যদি কখনো রিভার্স সাইকেলে চলে যায়, মানে পিছনের দিকে যায়, তাহলে এগুলো ঠিক একইভাবে মূল্য হারাবে। এছাড়া ঋণ অথবা ধার করা জামানত নিয়ে ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ না করারও পরামর্শ বিশ্লেষকদের। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। বছরের পর বছর ধরে বন্ধ আছে দেশের বিভিন্ন উপজেলার 24টি 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের ইনডোর সেবা কার্যক্রম। উপস্বাস্থ্য কেন্দ্রের নামে বরাদ্দ করা ঔষধ দিয়ে চলছে এসব হাসপাতালের বহির্বিভাগ, কিন্তু ঠিকমতো ঔষধ না পাওয়া, ডাক্তার না থাকা সহ নানা অভিযোগ রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। এর কারণ হিসেবে রাজস্ব খাত থেকে বরাদ্দ না পাওয়া ও জনবল সংকটের কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর AM মজিবুল হক। আরিফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। অবকাঠামো নির্মাণ প্রশাসনিক অনুমোদনের পর গেল 8 বছরে চালু হয়নি দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণ করা 20 শয্যা বিশিষ্ট 24টি সরকারি হাসপাতাল। এর মধ্যে ঢাকা সাভারে আমিনবাজার 20 শয্যা সরকারি হাসপাতাল একটি। 3টি আবাসিক ভবন সহ এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয় 2010 সালে। পরে এটি হস্তান্তর করা হয় উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে। আর 25টি পদ সৃষ্টি করে হাসপাতালের 14টি পদের অনুকূলে জনবল নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবু চালু করা সম্ভব হয়নি এটি। এবং এখানে যে বরাদ্দ চলছে, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে বরাদ্দ চলছে, কিন্তু 20 শয্যা হাসপাতালের ভবনটা ব্যবহার করা হচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্রের নামে বছরে 2,65,000 টাকার বরাদ্দকৃত ওষুধ দিয়ে চলছে এই হাসপাতালের বহির্বিভাগ শাখা। ফলে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে আমিনবাজার, বরদেশি, বেগুনবাড়ি, কাউন্দিয়া সহ আশেপাশের কয়েক লাখ মানুষ। 2টা লেগছে, একটা পাইছি। হ্যাঁ, ওষুধপত্র এখান থেকে একটা করে দিচ্ছে আর বাইরে থেকে কিনতে বলছে। হাসপাতাল ঘুরে দেখা যায় মরিচা পড়ে নষ্ট হওয়ার পথে রোগীদের বেড। অন্যান্য কক্ষগুলোতে স্তূপ হয়ে রয়েছে ধুলাবালি। এখানে ওখানে দেখা যায় মৃত পাখির দেহাবশেষ। আবার কোথাও কোথাও ছাদ ফেটে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালের অংশ। স্বাস্থ্য খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের এই দাবি কিঞ্চিত হলেও কি ম্লান করে দেয় না 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের চিত্র দেখে? কি বলবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? হাসপাতালগুলির প্রশাসনিক অনুমোদনের পরপরই এই ইহাতে রাজস্ব খাত হইতে মানে প্রতি রেগুলার বাজেট না পাওয়ার কারণে এই হাসপাতালগুলি পরিচালনা করা এখনো সম্ভব হচ্ছে না। এবং আমি আপনাকে আশা মানে কি, আমি আপনাকে এও বলছি না যে আমি কালকে চালাই দিব। আর স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ বিভাগের পরিচালক জানান, নির্দিষ্ট কোনো বরাদ্দ নেই 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের জন্য। এখনো ওই 20 শয্যা বিশিষ্ট হসপিটাল রেভিনিউ খাতে আসেনি। আমরা শুধু রেভিনিউ খাতে আসলেই তখন আমার এই অধিদপ্তরের দপ্তর থেকে বরাদ্দ সেখানে যায়। তবে আগামী মে মাসে 20 শয্যার সব হাসপাতাল চালুর বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের চালক। সমস্ত কাগজগুলি আমি সংকলিত করে। তালুকদার বিপ্লব, নিউজ 24, আমিনবাজার, সাভার, ঢাকা। নতুন কোনো প্রস্তাব দিয়ে লাভ হবে না। সংবিধান অনুযায়ী 2019 সালে বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে বলে আবারও জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সকালে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নবকুমার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও জানান, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম থেকেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন। অনুষ্ঠানে তোফায়েল আহমেদ নবকুমার ইনস্টিটিউশনের সে সময়ের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, কিশোর মতিউরের আত্মত্যাগ 69-এর গণ অভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল। উল্লেখ্য, 1969 সালের 24 জানুয়ারি মতিউর রহমান পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ মতিউর স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। আলোচনায় বক্তারা শহীদ মতিউরের স্বপ্নকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কোন প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে, সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচন কমিশন অধীনে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। বরেন্দ্র অঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি। খাবার খরচ কম এবং রোগবালাই তেমন না হয় এই চাষ পদ্ধতিতে লাভ বেশি হয় বলে জানিয়েছেন কৃষকরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীর পানি পাওয়ায় মাছের স্বাদও বেড়ে যায় বহুগুণে। বাবুল আক্তার রানার প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। নওগাঁ বরেন্দ্র নামে খ্যাত এই অঞ্চলে পানির বরাবরই অভাব থাকে, তাই মাছ চাষে উন্নত পদ্ধতির তেমন কোনো প্রয়োগ হয়নি এতদিন। কিন্তু দিন বদলেছে এখন। কম খরচে নদীর পানি ব্যবহার করেই খাঁচায় মাছ চাষ হচ্ছে নওগাঁর মহাদেবপুরে। স্থানীয় মঞ্জুর রহমান তেমনই একজন উদ্যোক্তা। জাল নিয়ে আসছি চাঁদপুর থেকে, আবার ধরেন এই স্টিলের পাইপ কিনেছি, বাঁশ কিনেছি, ডাম, এই ধরনের ওদের দেখা দেখিতে আমরা এটা করেছি। মঞ্জুরের মতো এলাকার অনেকেই এই পদ্ধতি ব্যবহার করেন। প্লাস্টিক ড্রাম, স্টিল পাইপ, বাঁশ আর জাল দিয়ে তৈরি হয় খাঁচাগুলো। মাছের রেজাল্ট ভালো হবে, মাছ ভালো থাকবে, ভালো গুণগত মান ভালো পাবে, চলতি পানি। 3 মাস থেকে মাছ চাষ করছি আমরা। 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে অন্যান্য পুকুরেও মাছ চাষ করি। পুকুর না, এখানে বাড়ন্ত শক্তি 5 গুণ বেশি। এই পদ্ধতিতে নদীর চলমান পানিতেই বেড়ে ওঠে মাছ। এর বাজার মূল্যও বেশি, তাই ভাসমান খাঁচার জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। তারা কোনো প্রশিক্ষণ না নিয়ে কিন্তু কার্যক্রমটা শুরু করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা তাদের একটা তালিকা তৈরি করেছি এবং যারা উদ্বুদ্ধ হয়েছেন এবং আরও যারা উদ্বুদ্ধ হবেন তাদেরকে আমরা খাঁচা মাছ চাষের জন্য প্রশিক্ষণ প্রদান করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজার উপকূলে এখন পুরো দমে চলছে শুটকি তৈরির কাজ। উৎপাদিত শুটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি যাচ্ছে বিদেশেও। তবে প্রচলিত পদ্ধতিতে শুকানো এই শুটকি নিয়ে নানা প্রশ্ন থাকলেও এর চাহিদা রয়েছে ব্যাপক। প্রতিনিধি স্মত আরাইশুর তথ্য ও চিত্রে তাজিন আশরাফির ডেস্ক রিপোর্ট। শুটকি তৈরির ভরা মৌসুম এখন। সাগরে ধরা পড়া রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা, পোয়া সহ বিভিন্ন প্রজাতির কাঁচা মাছ রোদে শুকিয়ে তৈরি হয় শুটকি। বাঁশের মাচায় রেখে তা শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের শ্রমিকরা। বর্ষার কয়েক মাস ছাড়া শীতেই তৈরি হয় সবচেয়ে বেশি শুটকি। এই শুটকি মহলে কাজ করে জীবিকা নির্বাহ করেন শ্রমিকরা, যদিও শ্রম ও বেতন নিয়ে রয়েছে তাদের নানা অভিযোগ। ফ্যামিলি হষ্ট কবার না দুঃখ হষ্ট তো চালন। ওখান থেকে ট্রলার ধরে আনি, ওখান থেকে আমরা কিনে নিই। কিনে এনে করে প্রথমে লবণ দিই, এরপর ধুয়ে এখানে বাড়াতে দেওয়া হয়। এখানে যে মাল থাকে ওই মালগুলো আমরা চিটাং দিই, চিটাং থেকে সাপ্লাই হয়।